বাংলাদেশি মানুষের মধ্যে আপনার জ্ঞানের চেয়ে তেলবাজিটা বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেসব পত্রিকা এতদিন সে সন্ত্রাস, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, এখনই তারা আবার পুরাটা ভোল পাল্টিয়ে এখন তারেক রহমানের মতো পৃথিবীতে এত ফেরেস্তা এবং এত আদর্শবান মানুষ আর পৃথিবীতে কোথাও নাই। ভবিষ্যতে আবার যদি বিএনপি আপনার এই বিরোধী দলে যায় না, তাদেরকে আবার রাজপথে পিটানোর জন্য তারা রেডি হয়ে থাকে, দুইটা বাড়ি বেশি দেয়। যে টক শোতে এখন ছাত্রদের আনতেছেন না, এটা কিন্তু ছাত্রদের ভালোবাসে আনতেছে, ব্যাপারটা এরকম না। ক্লিক বেট হিসাবে তাদেরকে আনা, তারা একটা উত্তপ্ত বাক্য বিনিময় করলে সেগুলি তো ভিউ বেশি হবে, ডলার ইনকাম বেশি হবে। সম্প্রতি আমরা যে কার্যকলাপগুলো দেখলাম, মানে ক্যাম্পাসে এবং টকশোতে একটা বিতর্কিত অবস্থা সব জায়গাতে তৈরি হয়েছে আর কি। আমরা যদি ভুল না করি, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতারা ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল, অথবা ক্যাম্পাসের রাজনীতিকে দলের সাথে না মিশাতে চেয়েছিল আর কি। কিন্তু আমরা এখন দেখতেছি যে সেটাই হচ্ছে, এবং এটা আমার মনে হয় না যে বন্ধ করা যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, রাজনীতির জায়গাতে রাজনীতি থাকুক, ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকুক, কিন্তু আমরা দেখি তাদেরকেও নিয়ে এখন টকশোতে মানে মাতামাতি হচ্ছে, হট্টগোল হচ্ছে, শিক্ষার্থীদেরকে টকশোতে ডাকা হচ্ছে। আবার সেখানে আমরা দেখতেছি যে শিক্ষার্থী ভিন্ন মতামত শিক্ষার্থীরা তারা তর্ক বিতর্ক করছে, হাত নাড়ানাড়ি করছে। এটাকে আপনারা কীভাবে দেখেন? এটা টকশোর একটা কোনো রুলস হতে পারে কিনা, বা শিক্ষার্থীরাও বা কেন মানে নিজেদেরকে জানান দিতে টকশোতে যাবে? তাহলে তাদের পড়াশোনাটা মানে কোথায় কখন হয় বলে আপনি মনে করেন? আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশি মিডিয়াগুলোর একটা কমন চরিত্র আছে, তেলবাজি। সরকারকে তেলবাজি করা, যে সরকার রানিং থাকে তাদের গুণগান প্রকাশ করা। বাংলাদেশে গার্ডস নিয়ে রিপোর্ট করে, অনুসন্ধানী রিপোর্ট করা সংবাদ মাধ্যম খুব কম পাবেন। যেই সরকারই আসবে, এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেসব পত্রিকা এতদিন তার জীবন যৌবন, সে সন্ত্রাস, সে আপনার পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, যে পত্রিকাগুলো বলছিল, এখনই তারা আবার পুরাটা ভোল পাল্টিয়ে এখন তারেক রহমানের মতো পৃথিবীতে এত ফেরেস্তা এবং এত আদর্শবান মানুষ আর পৃথিবীতে কোথাও নাই। একই মিডিয়া, চরিত্র দুইটা। মিডিয়া কর্মী হিসেবে আমরা যেটা সবসময় লক্ষ্য করি, এদের অনেকে, সবাই তো না, বেশিরভাগ ক্ষেত্রে এরা ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য, বিশেষ করে মিডিয়া মালিক যারা, এদের ভিতর তো ভাই বেশিরভাগই আপনারা দেখছেন, আমিও দেখছি, মিডিয়ার মালিক যে কোনো একটা পক্ষের রাজনীতিকে সে সাপোর্ট করে, এবং মালিকের যে সাপোর্টটা থাকে, যেমন ধরেন যে মিডিয়ার মালিক আওয়ামী লীগপন্থী, বা যে মিডিয়ার মালিক বিএনপিপন্থী বা জামাতপন্থী, তাদের পুরো মিডিয়া হাউসটাই, যে মিডিয়ার মালিক আওয়ামী লীগপন্থী, ওইখানে যারা যদি আপনার কট্টর জামাত গিয়েও জয়েন করে, সে ওই আওয়ামী লীগের গুণগান গেয়ে রিপোর্ট করে। আবার যে মিডিয়ার মালিকটা আপনার বিএনপিপন্থী, ওইখানে যদি কট্টর আওয়ামী লীগও জয়েন করে, ওইখানে গিয়ে সে বিএনপির গুণগানই গায়। এখন বাংলাদেশে গাইতে বাধ্য হয়, মানে ওই প্যাটার্নে পড়ে যায়। বাংলাদেশের ভিতরে আপনার জানেন, আপনার সঙ্গে প্রায় সময় আমার আলোচনা হয়, বাংলাদেশি মানুষের মধ্যে আপনার জ্ঞানের চেয়ে তেলবাজিটা বেশি। জ্ঞান চর্চা করে বড় হওয়ার প্রবণতার চেয়ে তেলবাজি করে বড় হতে চায়। আবার জ্ঞান চর্চা করে বাংলাদেশে বড় হোক অনেক কষ্ট, তো লম্বা পথ পাড়ি দিতে হয়। তেলবাজিগুলো শর্টকাট, কোটার মতো। যেমন ধরেন আপনি গাছ বায়াবে উপরে উঠে একটা আম পাড়ার চেয়ে একটা কোটা থাকলে, মানে কোটা মানে পর্যন্ত গ্রামের যে কোটা বলে, কোটা দিয়ে টান দিয়ে একটা আম পেরা হলে শর্টকাট পদ্ধতি মারতে চায়। তো ওই যে আপনি বলেন যে ছাত্র রাজনীতি নিয়ে মাতামাতি, দেখবেন যে আপনার 2-3টা দেশ, এশিয়ার সাবেক ভারতীয় উপমহাদেশ, যেটাকে আপনি যদি বলেন ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই যে এগুলাই, এর বাইরে আপনার আমেরিকা বা উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু ছাত্র রাজনীতি আছে, বাট তারা ছাত্র রাজনীতির মূল পয়েন্ট হচ্ছে ওগুলো আপনার নীরবে কাজ করে। এদেরকে কোনো দিন আপনার বাংলাদেশের ছাত্র রাজনীতি টান দিলেই তারা হয় যে কোনো একটা দলের পেটুয়া বাহিনী বা শক্তি বাহিনী হিসেবে কাজ করে। যখন দল একটা বিপদের মধ্যে পড়ে যায়, বাহিনী নামায়, আমরা যেমন বিভিন্ন বাহিনী বলি, এটা বাহিনী হিসেবে কাজ করে। আসলে এটা আপনার সব দলকে যদি আপনি অ্যাসেসমেন্টে নেন, সব দলের চরিত্র একই রকম। তো কিন্তু বাইরের রাজনীতিবিদ আপনার কখন শুনছেন, জাপান, আমেরিকা, লন্ডন বা নর্ডিক কান্ট্রি, ইউরোপীয় কান্ট্রি বা আমেরিকা উপমহাদেশের যে কান্ট্রি, কোনোদিন ছাত্ররা কোন রাজনীতি দলের লেজুর ভিত্তি করে কখনই শুনছেন? তারা ইউনিভার্সিটির টিউশন ফি কমায়, স্কলারশিপের বরাদ্দ বাড়ায়, সিট বরাদ্দ বাড়ায়, ক্যান্টিনের খাবারের মান বাড়ানোর জন্য তারা প্রতিবাদ করে। তারা ওই দেশের রাজনীতি মানে তো রাজার নীতি, অর্থাৎ দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা যারা মূল জায়গায় কাজ করে, তাদের নীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের রাজনীতিতে ছাত্র রাজনীতিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের তো বয়সটা বেশি না। জেনারেলি ছাত্র রাজনীতি করে আমাদের দেশে, যদিও বলে 18 বছর থেকে করে,
এই 13-14 বছরের বাচ্চাদেরও ছাত্র মিটিং মিছিল এদেরকে দেখবেন আপনার 13-14 বছরের বাচ্চারাও যায়। বাট 18 থেকেও যদি ধরি, 18 থেকে 25 পর্যন্ত আমাদের রাজনীতির মূল পয়েন্টটা ইউনিভার্সিটিতে যারা যাচ্ছে, এই বয়সটাতে মানুষের মেজাজের ভারসাম্য হয় না, মানুষের অনেক কিছু অজানা থাকে, জ্ঞানের পরিপূর্ণতা হয় না, প্রাজ্ঞতার জায়গাটা পরিপূর্ণতা পায় না তাদের মেজাজ। আর যে লোকটা 40-45 বছর পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে যে জ্ঞান অর্জন করছে, তাদের মেজাজের ইয়া তো একরকম হবে না। ছাত্র রাজনীতিতে বেশি কনফ্লিক্ট এবং খুনাখুনিটা হয়। আপনার সর্বশেষ কত আবরারের হত্যা দেখলাম আমরা। কারণ কি, আপনার একটা অভিজ্ঞ মানুষ সে এটার গভীরতা বুঝবে যে আমি একটা ছাত্রকে যদি মারতে, সাপোজ আপনার ধরে নিলাম সাবেক আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী লেভেল বা একটা ম্যাচুরিটি লেভেলে 40 বছর বয়স বা আরও একটু বেশি বয়সের মানুষ একটা জায়গায় সংঘর্ষ করলে কিন্তু খুনাখুনির জায়গাটা কম হবে। যে কোনো, এটা আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগের উদাহরণটা দিচ্ছেন, সব দলই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সব দলের ক্ষেত্রে একটা অভিজ্ঞ মানুষ যখন কোনো একটা জায়গায় আপনার হবে, উচ্চবাচ্য হবে বা তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে, সেখানে আপনার খুনাখুনির পসিবিলিটি কম। কারণ তাদের একটা ম্যাচুরিটি সবাই বুঝে যে তার সংসার আছে, বাচ্চা আছে, এই খুনটা করলে আমার 10টা পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আমি ক্ষতিগ্রস্ত হব, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু একটা ছাত্র যে মাত্র রাজনীতিতে জড়ায়, তার মেজাজের ভারসাম্য, তার জ্ঞানের ভারসাম্য, সে কিছু মানে না, ধাম ধুম মাইরা দেয়, পিঠে বাড়ি মারে, মাথায় বাড়ি মারে, ছুরি মারা দেয়, শেষ। অথচ এই ছাত্র রাজনীতি কিন্তু বাংলাদেশে অনেক কিছুতে তাদের পজিটিভ ভূমিকা আছে। আবার অনেক ক্ষেত্রে এই ছাত্র রাজনীতির কারণে আপনার জাতীয় রাজনীতিতে অনেক বাধা বিঘ্ন তৈরি হয়েছে। তবে বিষয়টা হচ্ছে যে আমরা আগে পরে যাই আলোচনা করি, বাংলাদেশে 2টা ইনস্টিটিউশন, একটা হচ্ছে আপনার পুলিশ আর একটা হচ্ছে গণমাধ্যম। এদেরকে ভাই, এরা যখন যেই সরকারে যায় তাদের সাথে পুরা কালার কম্বিনেশন করে মিলে যায়। আপনি দেখবেন যে বাংলাদেশে এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হইল জুলাইকে কেন্দ্র করে, সেখানে আপনার বাংলাদেশে পুলিশ সদস্য যদি থাকে সাপোজ প্রায় 2 লাখ, সেখানে কিন্তু 200 জন আমরা শাস্তির আওতায় আনতে পারি নাই। বাকি 1,99,000 যারা, সবাই কিন্তু যার যার সেফটি নিয়ে আসে এবং এটা দেশের কল্যাণের জন্য সেটা করতে হবে, এটা ছাড়া কোনো আমাদের বিকল্প ছিল না। তার মানে এই পুলিশই যখন এখন আবার এই সরকারের প্রতি আনুগত্য, এর আগের সরকার আওয়ামী লীগের প্রতি আনুগত্য ছিল, ভবিষ্যতে আবার যদি বিএনপি আপনার এই বিরোধী দলে যায় না, তাদেরকে আবার রাজপথে পিটানোর জন্য তারা রেডি হয়ে থাকে, 2টা বাড়ি বেশি দেয়। ঠিক আছে, যাদের প্রতি আনুগত্য বেশি থাকে তাদেরকে রাজপথে পাইলে আবার 2টা বাড়ি বেশি দেয়। এখন দেখবেন যে আওয়ামী লীগের লোকজন পাইলে পুলিশ যেভাবে ধরে, মারে, পিটায়, আবার আওয়ামী লীগের সময় কিন্তু বিএনপিটা এর চেয়ে আরও 2 গুণ বেশি ছিল। আবার যখন ধরুন ভবিষ্যতে যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে, বিরোধী দল যারা থাকে, তাদের প্রতি তাদের অত্যাচার নিপীড়নের জায়গাটা আগের মতো হয় কিনা জানি না, তবে এটা কালচার ছিল। গণমাধ্যমের কালচারটা বাংলাদেশের এরকমই। আপনার যখন যে সরকার যায় তাকে তেলবাজি করা, তার কাছে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, এবং যে মালিক থাকে গণমাধ্যমটার, তার মালিকের যে চিন্তার জায়গাগুলো সে নিজে থেকে রাস্তায় প্রয়োগ করা, মানে যে সে, আমি তো আগে বললাম, সে যদি আওয়ামী লীগপন্থী হয় তাহলে আওয়ামী লীগের চিন্তা প্রয়োগ করে, বিএনপিপন্থী হলে বিএনপি চিন্তা প্রয়োগ করে, মালিক যদি যা হয় মালিকের চিন্তাটাই গণমাধ্যম কর্মীরা প্রয়োগ করতে বাধ্য হয়, বা ওই মেকানিজমটা ওইভাবে সাজানো থাকে। আপনি এখন বলতেছেন যে টক শোতে এখন ছাত্রদের এত উপস্থিতি, আসলে এটা কি পড়াশোনা রেখে তারা এত বেশি উপস্থিতি কেন টক শোতে? গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যমই ফেসিবাদ তৈরি করে, আপনি জানেন, আপনিও জানেন, আমিও জানি, কারণ যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি। দিক নির্দেশনা না দিলেও বুঝবেন যে এই গণমাধ্যমে কোন সংবাদটা দিলে ওই গণমাধ্যমটা খুশি হয়, ওই সংবাদটি আপনি দেওয়ার চেষ্টা করেন, আমিও দেওয়ার চেষ্টা করি, চাকরি বাঁচানোর জন্য, রুটি রুজি বাঁচানোর জন্য। বাস্তবতা তো তাই যে আমরা পালস বুঝেই কাজ করতে পারবো। আপনার সংগ্রাম পত্রিকায় যদি কেউ আওয়ামী লীগের, ছাত্রলীগের কাজ করে, সে ওই শেখ হাসিনার গুণগান গায়ে কোনো রিপোর্ট দিবে না। আবার জনকণ্ঠে গিয়া কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে একটা রিপোর্ট কেউ দিবে না। এই গার্ডস নাই তো বাংলাদেশের সংবাদ গণমাধ্যম কর্মীর যদি 100 জন থাকে, 90 জনের গার্ডস লেস। ঠিক আছে, এদের আসলে ওই ধরনের গার্ডস আছে কিনা, আমার নিজেরও, আমি বলবো না যে আমার গার্ডস আছে, ব্যাপারটা এরকম না, সবাই সুবিধাভোগী, সুযোগ সন্ধানী হিসেবে থাকে। তবে ওই যে টক শোতে এখন যা ছাত্রদের আনতেছেন না, এটা কিন্তু ওই ছাত্রদের ভালোবাসা আনতেছে, ব্যাপারটা এরকম না। ক্লিক বেট হিসাবে তাদেরকে আনা, তারা একটা উত্তপ্ত বাক্য বিনিময় করলে একটা ছাত্র আরেকটা ছাত্রের সাথে চরম মাত্রায় যখন তাদের একটা বাক্য বিনিময়টা একবার চরম মাত্রা ক্রস করবে, সেগুলি তো দর্শক দেখতে পছন্দ করে, ভিউ বেশি হবে, ডলার ইনকাম বেশি হবে, আপনার টিভির রেটিং বাড়বে, বিজ্ঞাপনের মূল্য বাড়বে, টিআরপি বাড়বে। এইগুলো সবাই ভাই ধান্দাবাজি। ঠিক আছে, আপনার যে যত কথাই বলুক,
গণমাধ্যম কর্মী যারা যারা ছাত্রদের আনতেছে তারা জানে এই ছাত্রের চেয়ে যে ছাত্ররা যে পড়ায় ওই শিক্ষকরা তো আনে না তা। এই ছাত্রকে যারা পড়ায়, ধরেন একটা ছাত্র সাপোজ আপনার সমাজবিজ্ঞানে পড়ে, সমাজবিজ্ঞানের যে ডিন, সমাজবিজ্ঞানের যে হেড টিচার, সমাজবিজ্ঞানের যে প্রফেসর, সমাজবিজ্ঞানের উপর যে গবেষণা করতে করতে কয়েকটা পিএইচডি করে ফেলেছে, তারা আনবে না, কারণ তার তো ওই পরিচিতি নাই সমাজে। সে তো ওই রকম লাগাম দিয়ে কথা বলবে সে, কারণ তার তো বিদ্যা বুদ্ধি অনেক অর্জন হয়েছে, নিজের পরিবারের কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে সে কথাগুলোর মধ্যে লাগাম দিবে। আর লাগাম দেওয়া কথা মানুষ আসলে ওইভাবে ক্লিক করে না, ভিউ হয় কম, গণমাধ্যম তাদের প্রতি আকৃষ্ট কম। ওই ছাত্র যেগুলো আপনার মাত্র 18 বছর পেরিয়ে 20-22 বছর হয়েছে, তাদেরও জ্ঞান বুদ্ধি আছে, তারাও অনেক জ্ঞানী, তাদেরকে আমরা অনেক বড় করেই দেখি। কিন্তু অবশ্যই ওই যে 40 বছর যে পিএইচডি করলো, প্রফেসরি করলো, সারা বছর যে জ্ঞান অর্জন করে ওদেরকে পড়াইলো, তার চেয়ে তার জ্ঞানী তারা এখনও হয় নাই, কিন্তু তাদেরকে আনবে না। আনবে ওই যে লাগামহীন কথা যারা বলতে পারবে, লাগামহীন কথা আমরাও পছন্দ করি, এই জন্যই তাদেরকে আনা। এবং আমার মনে হয় যেখানে আপনার কোনো সুনির্দিষ্ট বাউন্ডারি না দিলেও বিবেক বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজ করতে পারি গণমাধ্যম কর্মীরা, দেশে ফেসিবাদের জন্ম নেবে না, কল্যাণকামী একটা দেশ আমরা গঠন করতে পারবো। যে দেশের স্বপ্ন আমরা সবাই দেখি, যে একটা দেশ অর্থনৈতিকভাবে আপনার সমৃদ্ধশালী, রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং সকলের কল্যাণে কাজ করা, কারো ক্ষতি না করা, ওই দেশটাই তো আমরা চাই। এখানে আমরা অবশ্যই চাবো যে নতুনভাবে আবার এই তেলবাজি করে গণমাধ্যমগুলো সরকারকেও বেকায়দা না ফেলানো, বিরোধী দলের আওয়াজকে ছোট করে না দেখা, সর্বোপরি জনগণের কণ্ঠ হওয়া। গণমাধ্যমই তো হচ্ছে জনগণের কণ্ঠ হওয়া, সেটাই হওয়া উচিত।